আচ্ছা ভাই, আপনি তাহলে ঘুমান। কিছু লাগলে আমারে ডাইকেন, আমি এখানেই আছি। এই কথা বলে ছেলেপুলেকে শব্দ করতে বারণ করে অন্যদিকে বসল। যত খুশি নিয়ে খেতে বসেছিল তত খুশি আর রইল না কারো। কিন্তু শায়নের সমস্যার কথা সে নিজ থেকে না বললে জানার উপায়ও নাই কোনো। এইসব ভেবে সে প্রথম লোকমা মুখে পুড়তে যাবে, তখনই ফোনের রিংটোন বেজে উঠল। অসময়ে কল আসায় বিরক্ত হয়ে ডিসপ্লেতে তাকাতেই শিকুচকে গেল। এই নাম্বার থেকে অযথা কল আসে না, আর যখনই আসে তখন বুঝতে হবে ঘটনাটা সিরিয়াস। তাই সে সতর্ক হয়ে চট করে উঠে দাঁড়িয়ে একটু সাইডে সরে গেল। তারপর দ্রুত কল রিসিভ করে বলল, হ্যালো শুদ্ধ ভাই। ভাইয়া কোথায় আজম? অফিস রুম থেকে বাইর হয়নি, তয় কি লইয়া জানি খুব রাগ্যে আছে। বের হলেও একা ছেড়ো না। কোনো সমস্যা ভাই? একটু, তবে যতটুকু বললাম মনে রেখো, চোখ কান খোলা রেখো। আর হ্যাঁ, আবারও বলছি, ভাইয়াকে একা ছেড়ো না। জি ভাই, কিন্তু আপনি কোথায়? গাড়ির শব্দ শুনতেছি। আছি আশেপাশেই, আপাতত ভাইয়ার দিকে খেয়াল রেখো। রাখছি। একথা বলে শুদ্ধ কল কেটে দিল। আজম সুজুরা কুচকে আরেকবার তাকালো বন্ধ অফিস রুমের দিকে। তখন তাদের দলের এক ছেলে দৌড়ে এসে জানালো চৌধুরী নিবাসে ঘটে যাওয়া ঘটনা। শীতলরাও চলে গেছে, সাথে শরাফত চৌধুরী শায়নকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে আজম হতবাক হয়ে মাটির দিকে তাকিয়ে রইল। পরক্ষণে চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। তার দেখা সবচেয়ে সুন্দর পরিবারটি এভাবে ভেঙে গেল। এবার কি হবে? আর স্বর্ণ আপা ভাইকে ছেড়ে চলে গেল। ভাই মানবে কিভাবে? মানার চেয়েও বড় কথা, বাঁচবে কিভাবে? কেউ না জানুক, সে তো জানে স্বর্ণের জন্য তাদের ভাই ঠিক কতটা পাগল, ঠিক কতটা ভালোবাসে স্বর্ণ আপাকে। আজব আর ভাবতে পারলো না। তবে এই ঘটনা জানাজানি করতে বারণ করলো এবং আপাতত ভিড় করতে মানা করে নিজেও বন্ধ রুমের দরজার কাছে দুই পা ছড়িয়ে বসে পড়লো। দেয়ালে মাথা ঠিকই বিড়বিড় করে বলল, সব সুন্দর জিনিসের স্থায়িত্বকাল এত অল্প সময় দাও কেন গো মাবুদ? আমারে সুন্দর পরিবার দাও নাই, মান্না নিছে, কিন্তু চোখে দেখার মতো সুন্দর একটা পরিবার দিছিলা, তাও কাইরে নিলা। আমার শারিয়ার ভাইয়ের ধৈর্য দাও খোদা। মানুষটা উপরে শক্ত হলেও ভেতরে যে নরম মাটি। পরিবারটাকে উনি বুক দিয়ে আগলে রাখতো, সেই পরিবার ভাঙে গেছে। ভাইয়া না জানি কত কষ্ট পাইতেছে, আর আমি কি না কাচ্চি নিয়ে এতক্ষণ পইরা আছিলাম। এ কথা ভেবে সে দুই হাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলো। তার চোখের পানি দুই হাতের ফাঁক গলে পড়তে লাগলো। এভাবে অনেকক্ষণ আজম সেখানেই বসে রইল। রাত বাড়ছে দেখে দলের অনেক ছেলেপুলে বাড়ি চলে গেল। কেউ থাকতে চাইলে আজম ওদের বারণ করে দিল। এভাবে ঘন্টা 3 পার হওয়ার পর শান বেরিয়ে এলো। কঠিন মুখে আজমের দিকে তাকিয়ে বলল, কাঁদতেছিস কেন? কে মরেছে তোর? ভাই, এত কিছু ঘটে গেছে, আমি তখন কিছু বুঝি নাই ভাই। এখন বুঝছিস? জি ভাই। বুঝে কার বল ছিঁড়লি? এই কথা শুনে আজম মাথা নিচু করে নিল। তার দু চোখে তখনও ভেজা। ওকে কাঁদতে দেখে শান কেবল হাসল। তারপর আজমের কাঁধে জড়িয়ে ধরে সামনে হাঁটতে হাঁটতে বলল, পুরুষ মানুষের এত সহজে হারালে চলে না রে পাগলা। আমাদের বুকটা তৈরি কষ্টে লুফিনোর জন্যই। পুরুষে জন্মেছে, ভাই বোন আঘাত পাচ্ছে নাকি খোঁচা মেরে দেখবে। যাকে ভালোবাসি তাকে বাদ রাখা যাবে না, বুঝলি? এতে পাপ হবে, পাপ। এভাবে হাসতে হাসতে সায়ন অনেক কথা বলল। বাচাল আজম চোখের পানি লুকাতে লুকাতে শুধু শুনে গেল। অতঃপর তারা হাঁটতে হাঁটতে এক সময় অন্ধকারে মিলিয়ে গেল। কোথায় যে গেল আর খুঁজে পাওয়া গেল না। ইরানের রাজধানী তেহরান, সকাল 10:30। নগ্ন শরীরে কোমরের কাছটায় পাতলা একটি তোয়ালে রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে ইয়াসের। লম্বা হাত দুটো দুই দিকে মেলে রাখা, তার মাথা ও দু পায়ের কাছে দাঁড়িয়ে 4 জন লাশময়ী তরুণী। 4জনই বিদেশিনী। গায়ের রং ধপধপে ফর্সা, মাথাভর্তি সোনালি চুল ধপধপে ফর্সা। গায়ের রং ধপধপে ফর্সা, মাথাভর্তি সোনালি চুল, পরনে কালো রঙের দুটো টুকরো ছোট পোশাক। যদিও স্থান কাল দেশ ভেদে এই পোশাক এখানে স্বাভাবিক। তরুণীদের উভয়ের হাতে বডি ম্যাসাজ অয়েল। তারা নিজ নিজ ভঙ্গিমায় ইয়াসিরের সারা শরীর মাসাজ করছে। কখনো বা দুষ্টু হেসে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে ইয়াসিরের শরীরে এক এক অংশ। এতে শক্ত পুরুষের শরীর নরম হাতের ছোঁয়ায়
ইয়াসিরের যে শুধু ভালো লাগাই কাজ করছে তা নয়, বরং তার দেহখানাও একটু একটু জেগে উঠছে, চাচ্ছে নারী দেহের সংস্পর্শ। কিন্তু শরীর চাইলেও তার মনটা পড়ে আছে অন্য কিছুতে। তার শরীর চাওয়া সুন্দরী নারী দেহ হলেও তার মন অন্য গান গাইছে। সে আচমকা চোখ বন্ধ করে খুলে হাতের কাছে থাকা তরুণীকে হ্যাচকা টানে কাছে আনলো। তারপর উল্টো গরনে নিজের বুকের নিচে পিষে ফেলে একটা কালো ওড়না রাখলো মেয়েটার মুখের উপর। চোখ দুটো খোলা রেখে কপাল আর নাক ঢেকে দিয়ে ভালো করে দেখলো, না, মিলছে না। এই চোখ দুটো নয়। যেই চোখ সেদিন রাতে দেখেছিল সেই চোখ দুটো ছিল একেবারে অন্যরকম, অদ্ভুত রকমের সুন্দর। চোখের ভাষা ছিল ধ্বংস করে দেওয়ার মতন। এমনি সেই চোখের মালিকের নাম দেয়নি অগ্নিকন্যা। এই তরুণী চোখের সাথে মিলছে না দেখে ইয়াসির খুব বিরক্ত হলো। সে মেয়েটিকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে তোয়ালে কোমরে পেঁচিয়ে উঠে দাঁড়ালো। তার জিম করা পেঁচানো দেহে তেল চপচপ করছে। এখনই সাওনার প্রয়োজন ভেবে শীষ বাজাতেই এগুলো সুইমিং পুলের দিকে। সুইমিং পুলের নীল জল চলমল করছে, মাথার উপরে মস্ত বড় আকাশে ছবি ভাসলে স্বচ্ছ জলে। সে এক লাফে দিতে জল ছিটকে পড়লো আশেপাশে। পরপর বেশ কয়েকটা ডুব দিয়ে মাথা নাড়াতে চুলের পানি ছিটকে পড়লো আশেপাশে। দম বন্ধ করে পানিতে নিজেকে ডুবিয়ে রাখলো মিনিটের কাঁটা ধরে। রোজকার চর্চা থাকায় খুব একটা কষ্ট হলো না, তবে সে প্রচণ্ড অস্থির অন্য কারণে। আগে তার শরীর ক্ষুধা জাগলো মেয়ে নিয়ে শুয়ে পড়তো, আর এখন শরীর জাগলো মেয়ে আনে ঠিকই, তবে যখনই কাছে যায় কিংবা পার্টনারের চোখে চোখ পড়ে তখনই কিছু একটা মনে পড়ে মুডটাই চলে যায়, যা অতিমাত্রা অসহ্য। কয়েকদিন যাবতীয় এসব করছে তার সাথে। মানে হয় এসবের কেই কন্যা, কেনই বা খোঁজ মিলছে না তার? সামান্য দৃষ্টির বান ছুঁড়ে তার মনে সুখ কেড়ে নেওয়ার মানে হয়? শুরুর দিকে মেয়েটাকে খোঁজার জন্য এতটা আগ্রহ দেখায়নি, তবে আজকাল মনে হচ্ছে মাফিয়াগিরি ছেড়ে সেই মেয়েটার সন্ধানে বেরোতে হবে। এসব ভাবতে ভাবতে সাঁতার কাটতে লাগলো সে। ছোটে ফিচেল হাসি, মনে দুষ্ট ভাবনা। মেয়েটা যদি বেঁচে থাকে মুখোমুখি হবেই সে। আর যখন তাকে পাবে একদণ্ড শান্তি দেবে না, শারীরিকভাবে আর না মানসিকভাবে। তাকে এত পাড়া দেওয়ার হাড়ে হাড়ে তুলবে। ইয়াসির যখন এসব ভাবনে মশগুল, তখন তার সহকারী বুরাক দৌড়ে এলো সুইমিং পুলের কাছে। হাঁপাতে এসে ঝরঝরে ইংলিশ বললাম, স্যার, এক্ষুনি আমাদের বাংলাদেশে ফেরা উচিত। সহকারী বুরাকের কথা শুনে ইয়াসির ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে পুনরায় সাঁতার কাটতে লাগলো। বুরাক নিজেও বুঝলো ইয়াসির সিরিয়াসভাবে নিচ্ছে না তার কথা, তাই পুনরায় আমতামতো করে বলল, সরাক সুদ্দের ভাই সারিয়ার শাহিন কালকে আমাদের ডেরায় হামলা করেছিল। মুখোশ পরে হামলায় করায় প্রথমে কেউ চিনতে পারেনি, পরে জানা গেছে সে শাহিন ছিল। ইয়াসির হাত পা ততক্ষণে থেমে গেছে। সে তীরে এসে ভেজা চুল ব্যাক ব্রাশ করতে করতে শীতল কণ্ঠে বলল, হঠাৎ আমাকে সুরসুরি দিল কেন শালায়? যতটুকু জেনেছি চৌধুরী বিলাসে 2টা সিসি ক্যামেরা লাগিয়েছিলেন, সেটা ওরা জেনে গেছে। বড় কথা, ক্যামেরা প্রথমে নজরে পড়েছিল ওই বাড়ির ছোট গিন্নি। অবাক করা ব্যাপার, তিনি এই কথা কাউকে না জানিয়ে 2 মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। তারা যাচ্ছে সেনা হাউজে। ও আইসি, এবার দেখি ফিরতেই হবে। এই নাটকীয় পোলাপান নিয়ে আর পারা গেল না। এরা দুই ভাই আমার পিছনে সুরসুরি না দিলে শান্তি পায় না বোধহয়। চৌধুরীদের ছোট কন্যাকে যে মধু দিয়ে কত শখ করে খেতে চাইলাম, আবার আমার মুখের খাবার কেড়ে নিল জাউরা পোলাপান। এবার ফুলটাকে সেনা হাউস থেকে তোলা রিস্কি হয়ে যাবে। কেন স্যার? কারণ সেনা হাউসের প্রতিটা গেটে বন্দুক হাতে তোমার বাপরা দাঁড়িয়ে থাকে। তোমার বাপদের টপকে মেয়ে তোলা কি এত সোজা ভেবেছো? সরি স্যার। যাই হোক, জেট রেডি করো, লাঞ্চ সেরে বের হবো। জি স্যার। এই কথা বলে বুরাক দ্রুত পায়ে প্রস্থান করলো। ইয়াসির জুসের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে গিয়েও হঠাৎ থেমে গেল। হাতের কাছে ওর আরেকটা শুকনো তোয়ালে, নিচে থাকা পিস্তলটা নিয়ে শুট করলো বডি ম্যাসাজ করা এক তরুণীর দিকে। নিখুঁত নিশানায় তরুণীর কপাল ফুটো হয়ে বুলেট গিয়ে লাগলো পাশের দেয়ালে। টং করে শব্দ করে সেটা ছিটকে পড়লো আশেপাশে। মেয়েটার সাথে সাথে মেঝেতে থপ করেই পড়লো। আর তখনই ছিটকে পড়লো একটি ক্যামেরা, যেটা দিয়ে এতক্ষণ ইয়াসিরের
গতিবিধি রেকর্ড করছিল এবং সেটা বাংলাদেশের কেউ নিখুঁতভাবে দেখছিল এবং নোট করছিল। কিন্তু ধরা পড়ে সাইলেন্সার লাগানো পিস্তলের মাত্র একটা বুলেট মেয়েটির প্রাণ কেড়ে নিল। মেয়েটি খোলা চোখে অদূরে দাঁড়ানো ইয়াসিরের দিকে তাকিয়ে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এইদিকে মেয়েটি ধরা পড়তে দেখে শুদ্ধ বাংলাদেশে বসে শান্ত চোখে তাকিয়ে শুধু দেখে গেল। পরদিন সকাল 8:30 শীতল থম মেরে বসে আছে তার রুমের সঙ্গে লাগানো ব্যালকনিতে, চোখ জোড়া অশ্রুতে টইটুম্বুর, নীরব কানায় গাল জোড়া ভিজে আছে। হাতের উচ্চ পিঠ দিয়ে চোখ মুছতে না মুছতে পরক্ষণে গাল ভিজে একাকার, হেঁচকিও উঠছে ক্ষণে ক্ষণে। গতকাল রাতে গাড়িতে খাওয়ার পর কি মরণ ঘুম দিয়েছিল, একবার সজাগ হয়নি, সারারাত বেহুশের মতো পরিপরি ঘুমিয়েছে। সকালে সেনা হাউজে প্রবেশের পর নাকি শুধু পুনরায় ফিরে গেছে। ইস, মানুষ সারারাত কষ্ট করে এলো অথচ একবার হাসি মুখে বিদায় জানাতেও পারলো না। আবার কবে দেখা পাবে ঠিক নেই, তারা কবে ফিরবে তাও জানে না। এতদিন সে কীভাবে থাকবে মানুষটাকে না দেখে? ফোনে দেখে কি মন ভরে, না ছুতে পারে? এভাবে কি থাকা যায়? এমন তো না যে চুপি চুপি করে দেখা করে আসতে পারবে। এসব ভেবে তার কান্না দ্বিগুণ বাড়লো। স্বর্ণ ফ্রেশ হয়ে কান্নারত বোনের কাছে এসে বলল, ফ্রেশ হয়ে খাবি চল। শীতল বোনের কথা শুনে অশ্রু টলমল করা চোখে তাকে বলল, শুদ্ধ ভাই কি যাওয়ার সময় আমাকে ডেকেছিল? না, আমি ডাকতে বারণ করেছিলাম। কেন বারণ করেছিলি? এখন আমার কষ্ট হচ্ছে না? তোকে বলেছিলাম এত পণ্ডিতি করতে। না জানি কত কষ্ট পেয়ে ফিরে গেছে মানুষটা। বুঝদার মানুষ কষ্ট পাবে কেন শুধু শুধু? কথাটা শীতলের পছন্দ হলো না। সে চেয়ার উঠে দাঁড়িয়ে বলল, বাবা মায়ের ভালো মেয়ের অভিনয় তো ভালোই করলি আপু। মেয়ে হিসেবে তুই সর্বেসর্বা হলেও প্রেমিকা হিসেবে খুব জঘন্য, তা কি জানিস? জানি। তোর কষ্ট হচ্ছে না সায়ন ভাইয়ের জন্য? না। তুই আসল পাষাণ। তুই জানিস ভাইয়া তোকে ছাড়া থাকতে পারে না, তবুও কেন এত কষ্ট দিলি ভাইয়াকে? ভাইয়া কত বড় মুখ করে বলল তুই ভাইয়ার হাত কখনো ছাড়বি না, অথচ তুই কিনা সবার আগে ভাইয়ার হাত ছেড়ে দিলি। বাবা মায়ের ভালো মেয়ে হওয়ার লোভ সামলাতে পারলি না। স্বর্ণ বোনের কথা শুনে এক দৃষ্টি তাকিয়ে রইল, তারপর হঠাৎ বলল, ধর এখন খবর পেলে তোর শুদ্ধকে কেউ গুলি করেছে কিংবা রাস্তায় পিষে দিয়েছে, কেমন লাগবে তোর? আপু! শীতল এত জোরে চিৎকার করে আপু বলেছে যেন তার গলার রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম। সে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে স্বর্ণের দিকে। সামান্য কথাতে বোনকে এভাবে রেগে যেতে দেখে স্বর্ণ শুধু হাসল। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতে শীতল বজ্র কঠিন স্বরে বলল, সামনে পরিস্থিতি কেমন হবে আমি জানি না, তবে আমি শীতল ওয়াদা করে বলছি, শুদ্ধ ভাই যদি কখনো আমার দিকে হাত বাড়িয়ে ডাকে আমি তাকে ফিরিয়ে দিব না। আমার কাছে একদিকে তোরা আর একদিকে আমার শুদ্ধ ভাই। আমি তোর মতো করে আমার প্রিয় পুরুষের বুকে ছুরি চালিয়ে ভালো মেয়ে হতে পারবো না। বাবা মায়ের ভালো মেয়ে হতে গিয়ে তার ভালোবাসার দিকে আঙুল ওঠাতে পারবো না। আর এই মুহূর্তে যা উচ্চারণ করলি ভুলেও আর করিস না আপু, তাহলে আমি ভুলে যাব তুই আমার আপন বড় বোন। যে মানুষটা বর্তমানে আমার মোনাজাতে স্থায়ীভাবে জায়গা দখল করেছে, তার মৃত্যুর কথা কল্পনা করতেও আমি পারি না। মৃত্যুর কথা বললেই কেউ মরে যায় না বোন। না মরুক, তবুও তুই বলবি না। আমার শুদ্ধ ভাই, আমার সায়ন ভাইকে নিয়ে তুই কোনো কথা বলবি না। তোর থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই সেলফিশ, তুই খারাপ, খুব খারাপ। এই কথা বলে শীতল কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। বোনের যাওয়ার দিকে তাকে স্বর্ণ কেবল হাসলো। বাবা এমনিতে কর্মরত হলেও কখনো সেনানিবাসে আসেনি তারা। ফোনে যতটুকু দেখেছে সেইটুকু, তবে আজ সচক্ষে ভেতরে পরিবেশ দেখে মন প্রাণ জড়িয়ে যাচ্ছে। চারপাশটা ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নারিকেল গাছ সংখ্যা একটু বেশি মনে হচ্ছে। স্বর্ণের এসব জায়গা খুব বেশি পছন্দ। সে একা একা দাঁড়িয়ে কিছুক্ষণ আশেপাশে দেখে আকাশের দিকে তাকালো। তারপর আকাশের বুকে উড়ে যাওয়া একটি পাখির দিকে তাকিয়ে ভিড় করে বলল, পৃথিবীতে হাজারটা মিথ্যে কথার মাঝে একটা মিথ্যে হলো তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আসলে সত্য কি জানিস, কেউ কারোর জন্য মরে না। মরণ এতটাও সোজা না। তুমিও ভাবতে তোমার স্বর্ণ কোমলকে ছাড়া বাঁচবে না, শ্বাস আটকে মারা যাবে। কিছুদিন যাক, দেখবে তুমি আমায় ছাড়াই থাকতে অভ্যস্ত হয়ে গেছো। ভালো থেকো প্রিয়, আমাকে ছাড়াই ভালো থাকতে শেখো। একথা বলে স্বর্ণ স্থান ত্যাগ করলো। তারপর শীতলকে এত ডেকেও রুমের দরজা খুলতে পারলো না।
আর না মেয়েটা সারাদিন কিচ্ছু মুখে দিল। সাদাত চৌধুরী ব্যর্থ হয়ে মলিন মুখে চলে গেলেন। এখানে যদি স্বয়ং শারাফাত চৌধুরী হতেন তাহলে মেয়েটাকে দুবার ডাকতে হতো না। শুধু শারাফাত চৌধুরী যদি দরজা কড়া নেড়ে বলতেন, মা, আমার শীতল আম্মা কই? খাবো তো, এসো মা। ব্যাস, তাতে কাজ হয়েছে তো। আর হবে নাই বা কেন? বাবাকে কাছে না পেয়ে শারাফাত চৌধুরীর আঙুল ধরে হাঁটতে শিখেছে, ওনার হাতে খেয়েছে, ওনার বুকে কত রাত ঘুমিয়েছে। মায়া টান জিনিসগুলো অদ্ভুত রকমের। যখন সবাই ব্যর্থ হলো তখনই সাদাত চৌধুরীর কাছে কল এলো। বড় ভাইয়ের নাম্বার দেখে সাদাত চৌধুরী বুক কেঁপে উঠল। তবু কল রিসিভ করতেই ভেসে উঠল বড় ভাইয়ের মুখ। তবে উনি ভাইয়ের মুখের দিকে তাকানোর সাহস পেলেন না, তাই চোরের মতন মুখ কাচুমাচু করতে লাগলেন। শারাফাত চৌধুরী যেন বুঝলেন ভাইয়ের অবস্থা, তাই বললেন, আমার শীতল আম্মা কই? দূরে গিয়ে বড় আব্বুকে ভুলে গেলে চলবে? এই বুড়ো মানুষটার কথা কেউ না ভাবলে কাঁদের নে বাঁচব আমি? সাদাত চৌধুরী ভেজা স্বরে আর জবাব দিতে পারলেন না। পাশে থাকা সোফা ধপ করে বসে পড়লেন। তাই স্বর্ণ এসে বাবার হাত থেকে ফোনটা নিয়ে নিল, নিজে কথা বলল। তারপর শীতলের রুমের দরজায় কড়া নেড়ে বলল, বোন, বড়াবো কথা বলবে, দরজা খোল। এ কথা বলতে দেরি, দরজা খুলে ফোন কেড়ে নিতে দেরি হয়নি। এরপর ছোট ভেঙে শব্দ করে কেঁদে তোতা পাখির মতন বলতে থাকলো, বড় আব্বু, বড় আব্বু আমাকে নিয়ে যাও, বড় আব্বু আমাকে নিয়ে যাও। শীতলকে এভাবে কাঁদতে দেখে শারাফাত চৌধুরী ক্যামেরা ঘুরিয়ে দিলেন অন্যদিকে। তারপর দ্রুত চোখ মুছে ক্যামেরা ঠিক করে আদুরের স্বরে বলতে লাগলেন, আম্মা, আমার আম্মা যান, কাঁদে না মা। খেয়েছো মা? মুখটা শুকনো লাগছে কেন? বড় আব্বু আমাকে নিয়ে যাও, বড় আব্বু আমাকে নিয়ে যাও। আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। খুব তাড়াতাড়ি আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো মা। তোমাকে ছাড়া আমাদের বাড়ি অচল। কাঁদে না মা, তুমি কাঁদলে আমরা কি ভালো থাকবো বলো? এই কথা বলতেই সিতারা ফোন কেড়ে নিলেন। আঁচলে চোখ মুছে জোরে জোরে কাউকে শুনিয়ে শুনে বলতে লাগলেন, আমি কালকেই শুদ্ধকে পাঠাবো, তোরা দু বোনই চলে আসবি। আর কে বাড়ি ফিরলো না ফিরলো এতে দেখার সময় নেই। চলে আয়, আমি নিজে তোদের বিয়ে দিব। দেখি কোন আর্মি আর আর্মির বউ বাধা দিতে আসে। দেশে কি আর আইন নাই নাকি আমরা আইন বুঝি না? বাড়ির মেয়ে দুটোকে নিয়ে গিয়ে লায়েক সাজছে তারা। লায়েক মেয়ে ওদের একারই, আমরা যেন বানের জলে ভেসে গেছি। আমাদের কোল ফাঁকা করবি তো আগে কেন নিয়ে মেয়ে দুটোকে দূরে নিয়ে যাসনি? কেন হিসেব করে বাড়ির সন্তানদেরকে ভালোবাসতে বলিসনি? পেলে পুলে বড় করলাম আমরা, এখন আমাদের বুক ফাঁকা করে দিয়ে তারা ভালো বাবা মা সাজছে। ভালো বাবা মা। সারারাত গোপন কাজ ছেড়ে সকালবেলা ফিরেছে আজম আর সায়ন। প্ল্যান সাকসেস হওয়ার আনন্দে একটু একটু নেশাও করেছে তারা। তবে হাঁটাচলা ভালো করে না খেয়াল করলেও সেটা বোঝার উপায় নেই। এখন তাদের প্ল্যান সারাদিন পরিপূরক ঘুমাবে, তারপর সন্ধ্যায় উঠে ইয়াসিরের ডেরায় আরেকবার হামলা চালাবে। গত রাতে যে ক্ষতি করেছে এতক্ষণে জায়গা মতো খবর টবর চলে গেছে নিশ্চয়। এখন তেহরানে বসে বসে ইয়াসিক মনের দুঃখে একবার কপাল চাপড়ায়, আরেকবার না হয় পেছন চাপড়ায়। এসব নিয়ে কথা বলতে বলতে অফিসে ঢুকে দেখে স্পেশাল চেয়ারে রাজকীয় ভঙ্গিমায় শুদ্ধ বসে আছে। তার পরনে গতদিনের সাদা শার্ট ও কালো প্যান্ট। শীতলদের রেখেই এখানে এসেছে বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন এসেছে? সে আসতে বলেছে? তার কি কেউ আছে এই পৃথিবীতে? নেই তো। থাকলে কি আর কেউ বাড়ি থেকে তাড়াতে পারতো তাকে? তারা জানে না সে বাড়ি ছেড়ে থাকতে পারে না। আদৌ কখনো থেকেছে মায়ের হাতে খাবার না খেলে ওর পেট ভরে না? সারা দুনিয়া খেয়ে নিলেও মায়ের হাতে ডাল ভাত না খেলে মনে হয় পৃথিবী ক্ষুধার রাজ্য। এক রাত কেটে গেল, তার ভাই বোনেরা কই? কানের কাছে তারা কিচিরমিচির করছে না কেন? নানান আবদার নিয়ে ছুটে আসছে নাই বা কেন? সিজলটাও তো একবার ফোন করলো না। বনের ছায়ার থেকে ওই বেয়াদবটাও আরো বেয়াদব হয়ে গেছে। শীতলের কথা মনে হতেই সায়ন শুদ্ধর মুখের দিকে তাকানো সাহস আর পেল না। এক পাশা নিষ্ঠুর মানবীর জন্য শুদ্ধ শীতলের বিয়েও আটকে গেল। তাদের কথা না বলেই হয়তো শুদ্ধ শীতলের বিয়ে আটকানোর ক্ষমতা কারোরই থাকতো না, সে আটকাতে দিতই না। কিন্তু ভেবেছিল চারজনের বিয়েটা যদি একসাথেই হয় তাহলে মন্দ কি? তারও তো ইচ্ছে করে না গোপনে প্রেম চালিয়ে যেতে। সে তো স্বর্ণকে আগে থেকেই বলতো বিয়ের কথা, বরং স্বর্ণই তাকে বারবার আটকেছে। এটাও ওটা বলে বুঝিয়েছে, নয়তো তাদের কথা সবাই আগেই জানতো। কিন্তু যার জন্য জানালো
সেই সবার আগে হাত ছেড়ে নিজের পথ বেছে নিল। মধ্যখান থেকে শুদ্ধর শীতলের দূরত্বর দহনে নতুন করে পড়তে হলো। বর্তমানে তার ভাই বোনের কষ্টের কারণ সে। এই কথা ভাবলেও অপরাধ বোধে বুকে পাথরে ভেঙে আসছে। যাদের সম্পর্কে সূচনা সে নিজে করেছিল, সময়ের ব্যবধানে সেই এখন হয়েছে তাদের দূরত্বে থাকার মূল কারণ। এটা কি কষ্ট নয়? মনে মনে সে এই কথা ভেবে এক নজর ভাইকে দেখে মুখ ঘুরিয়ে নিল। শুদ্ধ দেখলো, বুঝলো ভাইয়ের মনের কথা। কেন জানে তার ঠোঁটের করে এক টুকরো হাসিও ফুটে উঠল। তারপর কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ পড়ল। বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, তাই এখানে এলাম। ততক্ষণে সায়ন হাত পা ছড়িয়ে মেঝেতে শুয়ে পড়েছে, মাথাটা টলছে, শরীরটা যেন ভার ছেড়ে দিতে পারলে বাঁচে। তার দেখা দেখি আজমও তার পায়ের কাছে শুয়ে পড়ল। তখন শুদ্ধর কথার জবাবে সায়ন বলল, সবাই চিন্তা করবে। করবে না বলো, করছে। তাহলে যা। শুধু আমার জন্য চিন্তা করছে, আমি কিন্তু একবারও বলিনি। শুদ্ধর প্যাচ খাটানোর কথা সায়ন ঘাড় ঘুরিয়ে তাকালো ভাইয়ের দিকে। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলল, আমি যাব না। যেতে কখন বললাম? তোমাদের যখন যা ইচ্ছে করতে পারো, আমি কাউকে বারণও করব না, থামতেও বলবো না। তাহলে বাড়ি যাচ্ছিস না কেন? এই কথা শুনে শুদ্ধ চেয়ারে মাথা হেলিয়ে ঘূর্ণায়মান সিলিংয়ের দিকে তাকালো। তারপর বেশ কিছুক্ষণ থেমে থেমে ধীরে ধীরে বলল, সাহসে কুলাচ্ছে না। আমি তো জানতাম আমার থেকেও আমার ভাই সাহসী। তা তো বটেই, তবে আজ এটাও জেনে রাখো, তোমার ভাই একটা অপ্রিয় মুখের কাছে ভীত। এক আদুরে স্নিগ্ধ মুখের খিলখিল করা হাসির কাছে কুপোকাত। এক চঞ্চলা হরিণীর অভিমানী দৃষ্টির কাছে পরাজিত। ঘুরে ফিরে শুধু ওই একটা জায়গায় আটকে যাই, আর তাকে হারানোর ভয়েই নীরব যন্ত্রণায় প্রতিনিয়ত কুঁকড়ে থাকি। এতটুকু বলে শুদ্ধ থামলো। পরপর শুকনো চোখ গেলে আর রইল বাড়ি ফেরার কথা। আসলে বাড়িতে ফিরতে ইচ্ছে করছে না, কারণ বাড়ি গেলে আজ আর কেউ দরজায় দাঁড়িয়ে ইঁদুরের মতো মাথা বের করে উকি মেরে বলবে না, তার শুদ্ধ ভাই রাজ্য জয় করে ফিরলেন বুঝি। নতুবা তার বড় আব্বুকে নালিশ করার ভয় দেখাবে না। পরক্ষণে মিষ্টি করে হেসে নালিশ থেকে বাঁচার জন্য ঘুষ চেয়েও বসবে না। খেতে বসলে হুড়মুড় করে পাশের চেয়ারটা দখল করবে না। টেবিল ভর্তি খাবার থাকলেও তার দৃষ্টি আমার প্লেটের দিক থেকে সরে না। তাকে বাড়িশুদ্ধ সবাই যত যা কিছু তুলে দিক, তার নজর শুধুই তার শুদ্ধ ভাইয়ের প্লেটের দিকে। থাকুক সেখানে এক টুকরো আধ খাওয়া মাংস, তবুও তার সেটাই লাগবে। কিন্তু আজ থেকে কেউ আমার ভাগের খাবারে ভাগ বসাবে না। যখন আমার খাবারে হামলা করতে সাকসেস হতো, তখন মনের আনন্দে সে পা নাচাতো। আচমকা আমার পায়ের সাথে বাড়ি খেলে মুখ কাচুমাচু করে বলতো, শুদ্ধ ভাই টেবিলের নিচে অনেক মশা। আমি বাড়ি না থাকলে কেউ মনের রাগ মিটাতে আমার রুমটাও এলোমেলো করবে না। আমার শখের পারফিউম মেখে ঘুরঘুর করবে না। টি শার্ট নিয়ে পালাবে না। ফোন লুকিয়ে রাখবে না। মারের ভয়ে গাছে উঠতে ভয় করবে না। স্টাডি টেবিলে বসে আমার নেটে যা তা একটা ছবি এঁকে নিচে লিখবে না, চৌধুরী পুত্র সোয়াইব শুদ্ধ। এত না এর মাঝে কি একটু ভালো থাকা যায়, নাকি স্বস্তি নিয়ে নিঃশ্বাস নেওয়া যায়? এতটুকু বলে শুদ্ধ থেমে গেল। শান একদৃষ্টিতে শুদ্ধর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রইল। কি বলবে, কি বলে বুঝ দেবে? আচ্ছা, একবার কি উঠে শুদ্ধর পাঁজরাদের মাপ চাইবে? তার ভুল সিদ্ধান্তের জন্যই তো এখন ভাই কষ্ট পাচ্ছে। তাতে ছোট ভাইয়ের বুকের ভাঙন কি কমবে, থামবে ওই বুকের ঝড়? শত চেষ্টা করেও সায়ন একটা শব্দ উচ্চারণ করতে পারল না। আজকাল কি যেন হয়েছে, যখন তখন কথা বলার শক্তিও হারিয়ে ফেলছে সে। কই আগে তো এমন হতো না। তবে কি নতুন রোগী ধরেছে তাকে? এদিকে দুই ভাইয়ের অবস্থা দেখে নীরবে ঝরঝরি কেঁদে যাচ্ছে বেচারা আজম। সে মানতে পারছে না এদের অবস্থা। ভালোবাসা দুটো মানুষকে ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। ভালোবাসার এত শক্তি, এত দহন, কোন বালে জানে মানুষ শুধু শুধু আরেকজনকে ভালোবাসতে চায়? কি বা আছে ওই বালের ভালোবাসায়? বেশ কিছুক্ষণ নীরবতা কেটে গেল। কেউ টু শব্দটুকুও করলো না। তবে শুদ্ধ হঠাৎই উঠে দাঁড়িয়ে সায়নকে বলল, ভাইয়া চলো।
ভেজা কণ্ঠে সায়ন জবাব দিল। আমি যাবো না ভাই, তুই ফিরে যা। ফ্ল্যাট নিয়েছি, তুমি আর আজম আজ থেকে সেখানেই থাকবে। রাত বিরেতে এখানে থাকাটা রিস্কি হয়ে যাবে। তাছাড়া আম্মুরা যখন তখন এখানে আসতে পারবে না। ফ্ল্যাটে থাকলে তারাও আসতে পারবে। সাম্য, সৃজন কি তোমাকে না জ্বালিয়ে বাড়িতেই বসে থাকবে? রাস্তা পার করে এখানে আসতে আবার অ্যাক্সিডেন্ট ঘটাবে। মূল কথা হলো তোমার বোন আমার কথা বলার শক্তিটুকুও কেড়ে নিয়ে গেছে। আমি এই মুহূর্তে দুটো কথা বলার শক্তিও পাচ্ছি না। আমি আপাতত নতুন ফ্ল্যাটে যাচ্ছি, তুমিও চলে এসো। আর হ্যাঁ, গতকাল থেকে না খাওয়া ক্ষুধাও লেগেছে। আসার সময় খাবার নিয়ে এসো। খেয়ে না হওয়া বউকে নিয়ে শোক পালন করব। ছটফটে গলা এ কথা বলে বিল্ডিং এর নাম ফ্ল্যাট নং বলে একটা চাবি ছুঁড়ে দিয়ে শুদ্ধ বেরিয়ে এলো। সে জানে তার ক্ষুধার কথা শুনলে তার ভাই না এসে থাকতে পারবে না। শুদ্ধ দ্রুত পায় রাস্তা পার হয়ে পকেটে থেকে ফোন বের করে দেখলো শীতলের কোনো কল বা মেসেজ এসেছে কিনা। হ্যাঁ, যা ভেবেছিল তাই। মোট 13টা কল, 7টা মেসেজ এসে জমা হয়েছে। ফোন সাইলেন্ট করেছিল, মনি ছিল না। হঠাৎ মনি হতে বেরিয়ে এসেছে এবং তার ভাবনা সঠিক দেখে মুখে এবার হাসি ফুটল, বিশেষ করে ডিসপ্লেতে উপর ভাসতে থাকা মেসেজটি দেখে। কেউ কি আমাকে একটু মিস করছে না? কথা বলছে না কেন তার ব্যাঙ্গাচির সাথে? এদিকে শুদ্ধ বেরিয়ে যেতে শান হুড়মুড় করে উঠে বসলো। বা পায়ের কাছে শুয়ে থাকা আজমকে লাথি মেরে উঠিয়ে বলল, এই শালা, শুনলি না আমার ভাইয়ের ক্ষুধা পেয়েছে? চল, খাবার নিয়ে যেতে হবে। আর আমি শোকে মরছি কেন? এক শাশুড়ি মেয়ে রিজেক্ট করেছে, তাতে কি? কত শাশুড়ি মেয়ে আছে না? শান কি ফেলনা রে? ফেলনা না। এই কথা বলে পার্টির অফিসের দরজা তালা ঝুলিয়ে বের হতে দেখলো রাস্তার উপরে দাঁড়িয়ে শুদ্ধ ফোনে কার সাথে কথা বলছে। সে এগিয়ে গিয়ে আচমকা রাস্তার মধ্যে শুদ্ধকে জড়িয়ে ধরলো। শুদ্ধ ফিউকুসকে কল কেটে বলা, আমি স্বর্ণ না, শুদ্ধ। ভাইয়ের কথা শুনে শান ফিক করে হেসে ফেলল। তারপর ভাইকে ছেড়ে দিয়ে বলল, তোর বোন নেই তাতে কি? তোকে দিয়ে কাজ চালাবো। ভাইয়ের কথা শুনে শুদ্ধ এমন ভাবে নাক মুখ কুচকে দুপা পিছিয়ে গেল যে সায়ন আর আজম হো করে হেসে উঠল। তারপর তিনজনই গেল নতুন ফ্ল্যাটের দিকে। যাওয়ার পথে কিনলো পছন্দসই খাবার। তাদের হাসি মুখে দেখে চায়ের দোকানের ভেতরে বসে থাকা সাফওয়ান চৌধুরী শুধু চেয়ে চেয়ে দেখলেন আর মনে মনে দোয়া করলেন, পৃথিবী উল্টে যাক, ভাইয়ের সম্পর্ক টিকে থাক। সকালের দিকে শারফাত চৌধুরীর সাথে কথা বলে শীতলের মন একটু ভালো হয়েছে, কান্নাকাটি থেমেছে। হঠাৎ তার আরেকজনের কথা মনে হতে খোঁজ করে জানতে পারলো তার রুবাব ভাইয়া সকালে চলে গেছে শতরূপা চৌধুরীর কাছে। এই বাড়িতে নাকি তার দমটা আটকে আসছে। বাকিরা কত করে বারণ করলো, কিন্তু কারো কথা শুনিনি ছেলেটা। শুধু ভেজা কণ্ঠে চোখ মুছতে মুছতে বেরিয়ে যাওয়ার সময় বলেছে, এতদিন এখানে পড়েছিলাম ছোট ভাই, বোনদের জন্যই। তারাই যখন নেই তাহলে থেকে আর কি হবে? তারা যেদিন আবার ফিরবে, আবার এই বাড়িতে চাঁদের হাট বসাবে, আমিও সেদিন ফিরবো। এই কথা শুনে শীতল আরেক চোট কেঁদে রুবাবের সাথে কথা বলল। কেঁদে কেঁদে বলল চট্টগ্রামে চলে যেতে। রুবাব শুধু মলিন হাসলো কেবল, তবে ভুলো শানকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে এই কথা শীতলকে সে জানালো না। শুধু সে নয়, চৌধুরী বাড়ির কেউই জানায়নি, কারণ এতেও পাগল মেয়েটা নিজেকেই দোষী ভাববে। বোনকে খুব কাঁদতে দেখে রুবাব বলল তার ছুটির শেষের দিকে যাওয়ার আগে অবশ্যই সে দেখা করে চাপে। এই কথা শুনে শীতলকে মানিয়ে আকার ইঙ্গিতে জানালো সায়ন নাকি খুব বেশি কষ্ট পেয়েছে, তার সাথে যেন একটু কথা বলে। সায়ন, রুবাব, সাম্য, সৃজন, শখ, স্বর্ণ, এরা কেউ শীতলের কাছে কম না। সব কটা ভাই বোনকে জান দিয়ে ভালোবাসে সে। আরেক ভাই কষ্ট পাচ্ছে শুনে শীতল তখনই ফোন দিল সায়নকে। বেশ কয়েকবার কলটা বেজে বেজে কেটে গেল। শীতল ভাবলো সাদাত চৌধুরীর নাম্বার দেখে সায়ন কল রিসিভ করছে না, হয়তো রেগে আছে। এখন থাক, একটু পরে না হয় তার ফোন থেকেই কথা বলবে। মনে মনে এই কথা ভেবেছে। থমথমে মুখেই শাওয়ার নিয়ে খাবার খেলো। তখনও কেঁদে কেটে চোখ মুখের যা তা অবস্থা। সিমিন চৌধুরী ফ্রিজরা কুচকে এতক্ষণ বসে বসে মেয়ের রং ঢং দেখে গেলেন। কিছু বলতে গেলে সাদাত চৌধুরী আর স্বর্ণ বারবার আটকে দিচ্ছে, নয়তো বেয়াদবটাকে চড়িয়ে ঢং ছুটিয়ে দিতেন। এমন ভাব করছে যেন তাকে বাড়ি থেকে কেউ তুলে এনে এখানে আটকে রাখা হয়েছে। এতই যখন বাড়ির লোকের প্রতি দরদ, আসতে গেলি কেন? আসলি তো, এত সব ঢং দেখানোর মানে কি? বিয়ের পর এতগুলো দিন ওই বাড়িটাকে আপন বাড়ি,
ওই বাড়ির মানুষগুলোকে বুকে জায়গা দিয়ে আগলে এসেছেন। এখন তাদের ছেড়ে আসতে ওনার যখন কোনো সমস্যা হচ্ছে না, তাহলে দুদিনের ছানাপোনা হয়ে তোদের এত বাধা কিসের? পৃথিবীতে এসেছিস বা কদিন হলো, সংসারের মায়া বুঝিস? বুঝিস নিষ্ঠুর এই পৃথিবীর পার প্যাচ? বুঝিস না? জানিস না মেয়ের মায়েদের জ্বালা? জানলে আজকের পরিস্থিতি বদলে যেত।